অডিও স্টোরি বাই আয়েশা খাতুন চ্যানেলে আজকে আপনারা শুনবেন আবিরের স্প্যারো পর্ব 13। লিখেছেন সালমা চৌধুরী। থাক, আর কিছু বলবো না, যা হয়েছে হয়েছে। বিয়ে ভেঙেছে, খুব ভালো হয়েছে। আমি আর বন্যাও খুব করে যাচ্ছিলাম বিয়েটা ভেঙে যাক। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, তারপরও কি? মেঘ কপাল ভাঁজ ফেলে বলল, তারপরও আপনি একটু ভেবে দেখুন। আঙ্কেল তখন ভীষণ রেগে গিয়েছিলেন, ইচ্ছে মতো কথা শুনিয়ে বের করে দিয়েছেন। হয়েছে, শান্তি। আবির দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলো, কোন পরীর দিকে নজর দিয়েছে এটা তাদের না বুঝাতে পারলে আমার শান্তি হবে না। মেঘ জানতে চাইলো, কি বললেন? আবির বলল, তোর বান্ধবীকে কল দিয়ে বায়োডাটা নিতে বল। রাতের মধ্যে বায়োডাটা আমাকে দিবি। কেন? আপনি কি করবেন? শুধু শুধু ঝামেলা করতে হবে না। ঝামেলা কি দেখেছিস? ওই কোলাঙ্গারের সাহস দেখবো না আমি? ওর কলিজা কত বড় দেখতে হবে তো। তানভীর আবিরের হাত চেপে নরম স্বরে বলল, ভাইয়া তুমি একটু শান্ত হও। তুই আমাকে শান্ত হতে বলছিস? তানভীর মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তোকে আগেই বারণ করেছিলাম, যেতে হবে না। অন্য কোনো দিন যাস, তুই কথা মানলি না। আমি কি করব? তারা ছ্যাচরা, এতে আমার কি দোষ? আবির আর কথা বলল না, রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেল। মেঘ নির্বাক চোখে সেদিকে তাকিয়ে থেকে শুধালো, আবির ভাইয়ের কি হলো? তানভীর নিজেকে সংযত করে বলল, মেয়েদের সাথে এমন উল্টাপাল্টা আচরণ ভাইয়া নিতে পারে না, তার জন্য রেগে গেছে। তুই টেনশন করিস না, ঘুমাতে যা। মেঘ ফোনে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো সত্যি অনেক রাত হয়ে গেছে। গল্প করতে করতে কখন যে এতটা সময় কেটে গেল বুঝতেই পারেনি। মেঘ নিজের রুমে চলে গেল। তানভীরও নিজের রুমে দিকে গেল। নাস্তার টেবিলে মোজাম্মেল খান, আবির, তানভীর, মেঘ সবাই উপস্থিত। শান্তশিষ্ট পরিবেশ, সবাই নিজেদের মতো নাস্তা করছে। ফাঁকে ফাঁকে মোজাম্মেল খান একটু আধটু খুনসুটি করছেন। আবিরের ছোটোবেলায়, তানভীরের ছোটোবেলায় সেসব নিয়ে গল্প করছে। আব্বুর কথাবার্তায় মেঘের বিন্দুমাত্র মনোযোগ নেই। সে একটু খাচ্ছে আর বারবার আবিরকে দেখছে। আবিরের মেজাজ এখন বেশ ঠান্ডা। মোজাম্মেল খানের সঙ্গে গল্প মগ্ন। রাতের সব ভাবনার চিন্তা হয়তো ভুলে গিয়েছেন। মেঘ চাপা নিঃশ্বাস ছেড়ে বলল, যাক বাবা, ওই ব্যাটার কপাল ভালো, বেঁচে গেল। তানভীর ডাকলো, বুনু ভার্সিটিতে যাবি না? যাব। এভাবে খেলে আজ আর যেতে পারবি বলে মনে হয় না। মেঘ ভেমচি কাটল। আবির খাওয়া শেষ করে উঠে গেল। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে রুমে থেকে বের হলো। মোজাম্মেল খানকে উদ্দেশ্য করে বললেন, চাচু আমি অফিসে যাচ্ছি, সাবধানে যেও। আর হ্যাঁ, দুপুর দিকে সময় পেলে একবার আমাদের অফিসে এসো, কেমন? মেঘ হতাশ চোখে তাকিয়ে আছে। খুব আশা নিয়ে ভেবেছিল আজ আবিরের বাইকে করে ভার্সিটিতে যাবে, কিন্তু তা আর হলো না। মেঘ খানিক বাদে রেডি হয়ে বের হলো। প্রতিদিনের মতো রিক্সা নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলো। কিছু দূর যেতেই দেখলো আবির আর রাকিব দাঁড়িয়ে আছে। মেঘ রিক্সা থেকে দুইবার ডেকেছে, কিন্তু আবির শুনতে পায়নি। মেঘ ক্লাসরুমে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর মিষ্টি এলো। মেঘের পাশে বসে মধুর কণ্ঠে ডাকলো, আপু তুমি কি মাহাদিবা খান? মেঘ আর চোখে তাকিয়ে প্রশ্ন করলো, কি সমস্যা? আপনি? আমার সমস্যা? আপনার কথা ভাবতে ভাবতে আমি আমার বই খাতা ছিঁড়ে ফেলেছি। আপনাকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে চোখে এখন ঝাপসা দেখছি। আপনার কথা শুনতে শুনতে এখন কানে উল্টাপাল্টা শুনছি। মেঘ তপ্ত স্বরে বলল, কী সব বাজে বকছিস? পাগল হয়েছিস? পাগল আমি হইনি, তুই পাগল হয়েছিস। এত রোমান্টিক সিচুয়েশনে টানা 4 দিন ভার্সিটিতে এলি না? বন্যাও আসেনি 2 দিন ধরে। এদিকে মিনহাজ তামিম নেটওয়ার্কের বাইরে চলে গেছে, ওদের ফোন পর্যন্ত বন্ধ। আমি আর সাদিয়া অসহায়ের মতো ঘুরতে থাকি। মনে ওই দিন কি হলো কিছুই বুঝলাম না। মেঘ মৃদুস্বরে বলল, ওই দিনের কথা আমি ভুলে গিয়েছিলাম। তুই ভালো, আমরা ভুলতে পারিনি। গতকাল লিমন ভাইয়াকে দেখেছি, কি কিউট দেখতে। যত দেখেছিলাম ততই আফসোস লাগছিল। লিমন ভাইয়া তোকে ভাবি না ডেকে জান বললে বোধহয় বেশি ভালো হতো, তাই না? একদমই না।
লিমন ভাইয়া অতটাও কিউট না। আমি 2 দিন যাবৎ যাকে দেখেছি তার তুলনায় লিমন ভাইয়া কিছুই নয়। ফর্সা হলেই যদি সুন্দর হতো তাহলে মানুষ ভেড়ার প্রেমে পড়তো। তোকে যদি কেউ বলে তুই ভেড়ার মতো সুন্দর, তখন তোর কেমন লাগবে? মিষ্টি উত্তেজিত কণ্ঠে শুধালো। কাকে দেখেছিস তুই? মেঘ থেমে থেমে বলল, তোকে কেন বলবো? আছে কেউ একজন। মিষ্টি হেসে বলল, ঠিক আছে, তবে লিমন ভাইয়ের সাথে আমার লাইন করে দে। আশ্চর্য, আমি কি প্রেমের মিস্ত্রি নাকি? বান্ধবীর জন্য মিস্ত্রি হতে ক্ষতি কি? তোকে লিমন ভাইয়া চিনে এত সুন্দর করে কথা বলল সেদিন। আমার না ওনাকে খুব ভাল লেগেছে। দে না কিছু করে। ভাই আম্মাকে মেরে ফেলবে। কেন? আমার সোজা কথা, আমি এসব কিছু পারবো না। তুই কেন করে আমার মাথা খাস না? মিষ্টি মলিন কণ্ঠে বলল, আজ আমার জায়গায় বন্যা হলে ঠিকই ছুটে যেতিস। আমরা তোর বেস্ট ফ্রেন্ড না, তার জন্য গুরুত্বই দিচ্ছিস না। তোর যা ইচ্ছে তা ভাবতে পারিস। আমার কোনো সমস্যা নেই। বন্যা স্কুলে ঢুকে মেঘের পাশে বসলো। মেঘ বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হলো তোর? কিছু না। মন খারাপ? কিছু না। মেঘ মুচকি হেসে বলল, আমাকে শেয়ার করলে একটা চকলেট দিব তোকে। চকলেট লাগবে না আমার। তাহলে কি লাগবে? বন্যা বিমর্ষ কণ্ঠে বলল, ছেলে দেখে বিয়ে করব। মানে টানে কিছু না। 18 বছরের ওপরে হয়ে গেছে। জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে গেছি। তাই আপাতত বিয়ে করাটা জরুরি মনে করছি। মেঘ চোখ পিটপিট করে তাকিয়ে মৃদু স্বরে বলল, আপুর বিয়ের আগে তুই বিয়ে করে নিবি? হ্যাঁ, আপু পড়াশোনা শেষ, ক্রমাগত চাকরির পরীক্ষা দিচ্ছে। আজ না হয় কাল ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। তখন এসব 3rd ক্লাস ছেলেদের আমার আপুকে মাথায় তুলে নাচাবে। কিন্তু আমার ততদূর ধৈর্য নেই। সবেমাত্র প্রথম বর্ষ, কবে স্নাতক শেষ করব, চাকরির প্রস্তুতি নিব। চাকরি হবে কি না তার কোনো ঠিক ঠিকানা নেই। আমি আমার আব্বুকে হতাশ করতে চাই না। তার থেকে ভালো হয় আমি একটা ছেলে দেখে বিয়ে করে নিব। তার পড়াশোনা ছেড়ে হাঁড়ি পাতিল মাজব। মেঘ মেকি স্বরে বলল, মোখলেস দুলাভাই থাকতে অন্য ছেলে খুঁজতে হবে কেন? আজই বিয়ের কথা পাকা করে ফেলবো। একদম চিন্তা করিস না। বন্যা চোখ রাঙিয়ে বলল, সবসময় ফাজলামো ভালো লাগে না মেঘ। মেঘ এবার সিরিয়াস হলো। শান্ত কণ্ঠে বলতে লাগলো, তোরা আঙ্কেলের গর্ব। আঙ্কেল তোদের জন্য কখনো নিরাশ হবে না, ইনশাআল্লাহ। আর তুই যদি মুখ ফসকেও আঙ্কেলের সামনে নিজের বিয়ের টপিক তুলিস, তাহলে আঙ্কেল দ্বিতীয় স্ট্রোকের কারণটা একমাত্র তুই হবি। কথাটা মাথায় রাখিস। বন্যা শীতল কণ্ঠে বলল, আমি এখন কি করব? তো আজকের পর্ব এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো পর্বতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।